হ্যালো, শুভ, রাহাবার, আয়মান, অভিষেক, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। হ্যালো রক্তিম, শাহরিয়ার আহমেদ খান, জুবাইর মাহমুদ, মিজানুর রহমান মানে জুবাইর মাহমুদ। হ্যালো মুগ্ধ, আছি আলহামদুলিল্লাহ। মুগ্ধ, তুমি কেমন আছো? গালিব, গালিবকে মনে হয় অনেকদিন পর ক্লাসে দেখছি। তুমি তো ক্লাসে মনে হয় কমন বক্সে থাকোই না। আলহামদুলিল্লাহ। তৌসিফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছে ছেলেরা? মাত্র 12 জন ছেলে জয়েন করেছে, অলরেডি 7:30টার বেশি বাজে, 3-4 মিনিট হয়ে গেছে। হ্যাঁ শিফাত, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জুমেই নেওয়া দরকার, বুঝছো? জুমে নিলে মোটামুটি একটু সিরিয়াস থাকে যে আসে। আজকে আবার কে কে যেন আমাকে রিকোয়েস্ট করেছে, কার প্রবলেম আছে, ইয়ামিন আর কে যেন, তাদের খুব একটু জরুরি প্রবলেম আছে, তারা বাইরে যাবে, এর জন্য রিকোয়েস্ট করছে এসে নেওয়ার জন্য, ফেসবুকে নেওয়ার জন্য। আগামী মাসে ক্লাসগুলো সব জুমেই হবে। আগামী মাসে রিভিশন ক্লাস, আমি ম্যাক্সিমাম রিভিশন ক্লাস জুমে নেব। আবিদ শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। আয়মান বলো। আয়মান এটা কি বলছো? পড়াও ভালো হয় জুমে, এইটা বলছো? পড়াও ভালো হয়। চৌধুরী আবিদ, ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী আবিদের বাসা হয়েছে আমার কাছে, সবচেয়ে কাছে, অথচ তারপর চৌধুরী আবিদকে আমি ক্লাসে খুব কম পাই। তৌহিদ রায়হান আলভি, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ, কিছু বলবা? হ্যাঁ, এর জন্যই, কারণ ওই যে ইসের ক্লাস তো, রিভিশন ক্লাসগুলো তোমাদের কাছ থেকে অনেক অ্যান্সার নিতে হবে, পড়া দিব, পড়া নিব,
এর জন্য ওই যে কমেন্ট বক্সে অনেক সময় চলে যায়, বুঝতে পারছো? কারণ আমি রিভিশন ক্লাসগুলো যখন নিব তখন তোমাদের সাথে অনেক কনভারসেশন করতে হবে, অনেক পড়া দিব, আমি তোমাদের কাছ থেকে পড়া নিব, তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে। বাট ওই সময় এই যে ফেসবুক লাইভে নিলে না সময় নষ্ট হয়, কমেন্ট পড়ে তোমাদের অ্যান্সার করতে করতে চলে যায় সময়। এর জন্য আমি আগামী মাসে রিভিশন ক্লাসগুলো ম্যাক্সিমাম ক্লাসে জুমে নেব আমরা। কোশ্চেনের সামনে দিয়ে আসতা, বাসায় আসতা। আর একদিন ক্লাস পাবা এখানে? আবিদ, আর একদিন ক্লাস পাবা মানে কি? বুঝি নেই তোমার কথা। আজমাইন, তুমি এত দেরি করে আসলে কেন? হ্যালো জাকারিয়া, জাকারিয়া তোমাকে আমি অনেকদিন পর দেখতেছি। তুমি মনে হয় ক্লাসে থাকো বাট কমেন্ট বক্সে থাকো না, কমেন্ট বক্সে কিছুই কমেন্ট করো না, জানাও না। আরেকদিন ক্লাসরুমে কিভাবে নিব? এখন তো ক্লাসরুমে নেওয়ার মতন অবস্থা নেই। তোমাদের শীট নিতে আসতে বলেছিলাম একদিন। আলভি বলো। আচ্ছা, সেইটাই, সামনে সামনে ক্লাস পাবো কিনা আল্লাহই জানে। জাকারিয়া, ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গেছে তাই ফোনে ক্লাস করি। ফোনে ক্লাস করলে তো কমান্ড করা যায়। সাকিব মুস্তাফিয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো শুরু করি অনেক সময় চলে গেছে। আচ্ছা, গত ক্লাসে আমরা করেছিলাম, ওই যে অর্থনৈতিক রসায়নের প্রাথমিক অবস্থাটা আমরা শুরু করেছিলাম। আজকে আমরা শিল্প উৎপাদনে যাব। একটু আমি পুরোটা শিল্প উৎপাদন একটু ডিসকাস করে আমরা আলোচনায় চলে যাব। দেখো, শিল্প উৎপাদন, গত ক্লাসে আমরা অর্থনৈতিক রসায়নের প্রাথমিক অবস্থাটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, তাই না? আচ্ছা, এক্সাম কবে দিয়েছি আমার মনে নেই। ফোর্থ চ্যাপ্টারে কি এক্সামের ডেট দিয়েছি আইমান? ফোর্থ চ্যাপ্টারের এক্সামের কি ডেট দিয়েছি? ফোর্থ চ্যাপ্টারের এক্সাম, ওটা তো পারবে, ওটা নিয়ে সমস্যা আশা করি হবে না। ওটা নিয়ে আশা করি আল্লাহর মতো সমস্যা হবে না, বাট এক্সামের ডেট দিয়েছি কি না। ফিফথ চ্যাপ্টারে আশা করি 3-4 দিনে হয়ে যাবে। আজকে ক্লাস আর আগামী 2টা ক্লাসে চেষ্টা করব শেষ করার। এখানে শীটের মধ্যে আছে তো, এখানে তেমন একটা আলোচনা করার কিছু নাই, আমি শুধুমাত্র এটা বলে দেবো, তারপর বাকিটা তোমরা পড়ে নিবা। সাদমান বাসার, তুমি কই থাকো? তোমাকে তো ক্লাসে খুব কম দেখি, ক্লাস মনে হচ্ছে পরে করে নিচ্ছ এখন বেশি। থার্ড চ্যাপ্টারের এক্সাম বাকি, কি বলো? ওকে, ঠিক আছে, তাহলে আগামী আগামী মাসে আমরা প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকবে আমাদের, বুঝতে পেরেছো? আগামী মাসে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম নেবে এবং এক্সামগুলো একটু ছোটো ছোটো করে নেব, দরকার হলে এক্সাম ছোটো ছোটো করে নেব। কিন্তু সমস্যা কি জানো, এক্সাম নিয়ে ওই যে মোবাইলের ভিতরে খাতা দেখে অনেক সমস্যা হয়, মোবাইল মানে খুব আপ ডাউন করে, খাতা দেখতে প্রচুর প্রবলেম হয়, বুঝছো?
এইটা হচ্ছে বড় সমস্যা। তোমরা যদি এক্সাম দিয়ে খাতাটা আমাকে বাসায় পৌঁছে দিতে পারতো সবচেয়ে আমার ভালো হতো। এক্সাম দিয়ে খাতা যদি আমাকে বাসায় পৌঁছে দিতে পারতা আমার জন্য অনেক ভালো হতো। আবার এক্সাম খাতা দেখে আমি রেখে দিতাম, তোমাদের সুবিধা মতো এসে নিয়ে যেতাম। এক্সাম এখন এক্সাম খাতায় মোবাইলের ভিতরে অ্যান্সার শিট দেখতে অনেক প্রবলেম হয়। চৌধুরী আবিদ বলো, স্যার সেকেন্ড উইক থেকে নিয়েন, পিঠে শুরু হয়ে যাবে আমাদের ডিসেম্বর থেকে। ডিসেম্বর কবে থেকে? 3 ডিসেম্বর থেকে পিঠে শুরু হবে। হোক, পিঠে শুরু হলে তোমার কিভাবে কি কোন প্যাটার্নে এক্সাম নিবে একটু জেনে নিও। অবজেক্টিভ নিবে না সাবজেক্টিভ নিবে, সাবজেক্টিভ নিলে কতটুকু নিবে, এইটি ইত্যাদি। হ্যাঁ, প্রতি উইকে চেষ্টা করবো একটা এক্সাম নেওয়ার। এমসিকিউ নিব শাহরিয়ার, আমি এই আমার প্রোগ্রামে আছে এমসিকিউ এক্সাম নিব। এমসিকিউ সিকিউ দুইটাই নিব, বাট ওটা প্রোগ্রাম আমি করতেছি। ওকে ঠিক আছে, আর রাখো, কথা বলতে হবে না। সেটাই তো হবে, এক সপ্তাহে যেটা আমি রিভিশন করব ওইটার উপরই এক্সাম হবে, কিন্তু যে পেন্ডিং এক্সামগুলো আগে নিয়ে নিব, বুঝতে পেরেছো? পেন্ডিং এক্সামগুলো একটু নিব, তারপরে আমি প্রতি সপ্তাহে যেগুলো রিভিশন দেবো ওইগুলোর উপরই এক্সাম হবে। সপ্তাহে একটা ডেট থাকবে আমাদের এক্সামের। ওকে, লেখো, একটু খেয়াল করো সবাই, কথা বন্ধ করো, কথা বন্ধ করে খাতার দিকে তাকাও, খাতাটা বের করো, অর্থনৈতিক রসায়নের খাতা বের করো, একটু ভালো করে খেয়াল করো। শিল্প উৎপাদন, শিল্প উৎপাদন, শিল্প উৎপাদন প্লাস শিল্পের দূষণ প্লাস রিসাইক্লিং। শিল্প উৎপাদন, শিল্পের দূষণ এবং রিসাইক্লিং, এইখান থেকে কিন্তু 7 মার্কসের কোশ্চেন হবে। এই জায়গা থেকে 7 মার্কসের কোশ্চেন হবে। এই চ্যাপ্টারে যে বড় প্রশ্ন যে দুইটা গ এবং ঘয়ের কোশ্চেন হয় ঠিক এখান থেকেই হবে। এখন আমরা কি কি শিল্প উৎপাদন পড়বো, কোনটার দূষণ পড়বো, কোনটা রিসাইক্লিং পড়বো, এটা একটু খাতায় একটু সামারিটা করে নাও। আচ্ছা, শিল্প 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 উৎপাদন, দূষণ, রিসাইক্লিং। এক, শিল্প উৎপাদনের মধ্যে ইউরিয়া পড়বো, এটা ইউরিয়াটা আসবে 3টা স্টার। দূষণ পড়বো ইউরিয়া রিসাইক্লিং দরকার নাই। ইউরিয়া পড়বো শিল্প উৎপাদন এবং দূষণ। 2, কাঁচ, কাঁচের শিল্প উৎপাদন পড়বো, কাঁচের দূষণ দরকার নেই, কাঁচের রিসাইক্লিং পড়বো, কাঁচের রিসাইক্লিং পড়বো। তাহলে কাঁচের মধ্যে কি পড়বো? কাঁচের শিল্প উৎপাদন এবং কাঁচের রিসাইক্লিং। 3,
সিমেন্ট, সিমেন্ট, সিমেন্টের শিল্প উৎপাদন পড়ব, দূষণ পড়ব। এটা ট্রিপল স্টার। সিমেন্টের রিসাইক্লিং দরকার নেই। 4, 4-এর মধ্যে আমরা পড়ব কাগজ। কাগজ 3টা স্টার দিয়ে পড়ব। কাজটা পড়ব, কাছে ডাবল স্টার থাকবে। কাগজের মধ্যে পড়ব কাগজের শিল্প উৎপাদন, কাগজের দূষণ দরকার নেই, কাগজের রিসাইক্লিং। কাগজের রিসাইক্লিং। 5, সিরামিক। সিরামিক, সিরামিকের মধ্যে শুধুমাত্র শিল্প উৎপাদন পড়ব। সিরামিকের দূষণ দরকার নাই, রিসাইক্লিং দরকার নাই। মেইনলি 5টা শিল্প। এছাড়া 6 নাম্বারে পড়ব চামড়া। চামড়া, চামড়া শিল্প উৎপাদন হয় না, চামড়া ট্যানিং হয়। চামড়ার ট্যানিং, চামড়ার দূষণ। চামড়ার দূষণটা কিন্তু ট্রিপল স্টার। ইউরিয়ার দূষণ ডাবল স্টার। কাগজের রিসাইক্লিং ট্রিপল স্টার। কাজ রিসাইক্লিংও পড়বার, এটা ডাবল স্টার দিয়ে পড়ো। মোটামুটি আসলে কি সব ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া হচ্ছে। সিমেন্টের দূষণ লাগবে না। এরপর আরেকটা পড়ব 7। 7-এর মধ্যে শিল্প উৎপাদন দরকার নাই, দূষণ দরকার নাই, রিসাইক্লিং। এটা হচ্ছে লোহা। লোহা। 8, 8-এর মধ্যে পড়ব শিল্প উৎপাদন দরকার নাই, দূষণ। দূষণ হচ্ছে টেক্সটাইল অ্যান্ড ডাইং। টেক্সটাইল ও ডাইং এর রিসাইক্লিং দরকার নাই। এই হলো মোটামুটি 7 মার্কের কোশ্চেন এখান থেকে হয়। বুঝতে পারছো? এইটা লোহার রিসাইক্লিংটা আসছিল গত 18 না 19-এর জন্য, সম্ভবত 19ই দিয়েছিল লোহার রিসাইক্লিং। বুঝতে পারছো? কখনো কখনো দেখা যায় যে একটা শিল্পের শিল্প উৎপাদন থাকে, আরেকটা শিল্পের রিসাইক্লিং অথবা দূষণ থাকে। আবার কখনো এমনও হয়েছে একই শিল্পের কাগজের 3-এ আসছে শিল্প উৎপাদন, 4-এ আসছে রিসাইক্লিং, অথবা 3-এ আসছে সিমেন্ট শিল্প উৎপাদন, 4-এ আসছে সিমেন্টের দূষণ। এভাবে হয়েছে। ওকে, হয়েছে, লেখা হয়েছে। ও তোমরা তো নিচটা দেখতে পাচ্ছ না, আমি তোমাদের কমান্ডও দেখি নেই। স্যার নিচে দেখা যায় না, বুঝতে পারিনি নিচে দেখতে পাচ্ছ না। এখন দেখো, এখন দেখে নাও। নিচে তেমন কিছু লিখছিলাম কি? হ্যাঁ, ওই যে এখন দেখতে পাচ্ছ নিচে 8 নাম্বার আছে, এটা টেক্সটাইল, এইটুকুই শেষ। এখন দেখতে পারছো? সাত আট আট দেখতে পাচ্ছ? 7 নাম্বার হলো চামড়া। 7 নাম্বার চামড়ার মধ্যে 6 নাম্বারে মনে হয় চামড়া ছিল। 7 নাম্বারে হলো, না 7 নাম্বারই 8 নাম্বারে কি দিয়েছি? ও আচ্ছা, 7 নাম্বারে ছিল লোহা। 7 নাম্বারে হলো লোহা। লোহার মধ্যে নাই, শিল্প উৎপাদন নাই, দূষণ নাই, শুধু রিসাইক্লিং। লোহার রিসাইক্লিং। আর 8 নম্বরে হলো শিল্প উৎপাদন নাই, টেক্সটাইল এবং ডাইং, এটার দূষণ আছে, এর রিসাইক্লিং নেই। হয়েছে? আর লাগবে না? দেখতে দেখতে হাঁপাই গেছো। কি ব্যাপার, কতজন আসছে? মাত্র
18-19 জন আসছে, বাকিরা চলে গেছে। বাস, প্রথমে আসো ইউরিয়া শিল্প উৎপাদন, মুছে ফেললাম। ইউরিয়া শিল্প উৎপাদন, যে কোনো একটা শিল্প উৎপাদন যখন লিখতে যাবা তখন প্রথম কাজ হবে ওই শিল্পটার কাঁচামাল কি এটা লেখা। একটা শিল্প উৎপাদন যখন ব্যাখ্যা করতে যাবা তখন প্রথম কাজ হলো তার কাঁচামালটা লেখা। ছয় শুধু সিরামিকের শিল্প উৎপাদন ছিল, সিরামিকের শিল্প উৎপাদন ছিল 6 না 5-এ? 5-এ ছিল সিরামিকের শিল্প উৎপাদন, এর দূষণ রিসাইক্লিং ছিল না। 6 ছিল চামড়া শিল্প উৎপাদন, যেটা চামড়া তো শিল্প উৎপাদন প্রয়োজন হয় না, চামড়া তো গরুর গা থেকে আলাদা করে নেওয়া হয়, বুঝতে পারছো? চামড়া কি আমরা কোনো কাঁচামাল থেকে তৈরি করি? চামড়া আমরা তৈরি করি না, চামড়া আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি, ন্যাচারালি পাচ্ছি, পশুর চামড়া যেটা, কিন্তু আমরা ওইটাকে আলাদা করে নিয়ে ওখান থেকে আমরা প্রসেসিং করি, এই জন্য বলি চামড়াকে বলি ট্যানিং। চামড়ার ক্ষেত্রে পড়ি আমরা ট্যানিং, চামড়ার ট্যানিং। আর চামড়ার দূষণ, চামড়ার ক্ষেত্রে ট্যানিং পড়বো, চামড়ার ট্যানিং বলতে চামড়া প্রসেসিং করা, আর আরেকটা পড়বো চামড়ার দূষণ। এটা ছিল মনে হয় 7-এ, আর 8-এর না, এটা ছিল 6-এ, আর 7-এ ছিল লোহা, লোহার মধ্যে শুধুমাত্র রিসাইক্লিং, আর 8-এ ছিল টেক্সটাইল এবং ডাইন, এর শুধুমাত্র দূষণ। আচ্ছা, তাহলে প্রথমে আসো হেডলাইন দেওয়া খাতার ভিতরে ট্রিপল স্টার, অবশ্যই এটা ট্রিপল স্টার। প্রথমে কাঁচামাল, কেউ বলতে পারো ইউরিয়া শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল কি? এইগুলি দরকার ছিল জুমে থাকলে কথা কনভারসেশনটা খুব সহজে হয়, তাড়াতাড়ি হয়। এখন তুমি কমেন্ট বক্সে কখন পাঠাবা আমি ওয়েট করতে থাকবো, এই জন্যই সময় নষ্ট হয়। আচ্ছা, ইউরিয়ার কাঁচামাল কি তারপর তো জানা দরকার আমাদের, তোমাদের ধারণাটা কতটুকু এটা জানা দরকার। বলো ইউরিয়ার কাঁচামাল কি? সংকেত বা ছোট করে লেখো, শুধুমাত্র 2টা অক্ষর দিয়ে বা 3টা অক্ষর দিয়ে বা 4টা অক্ষর দিয়ে লেখো। ইউরিয়ার কাঁচামাল, what is the raw materials of urea? Ayman, okay, Shahriyar, অভিষেক, ওকে, অভিষেকেরটাই শুধু রাইট হয়েছে, আর কারোটা হয় নাই। মুগ্ধ না, শুধুমাত্র অভিষেকেরটা রাইট হয়েছে। ইউরিয়ার কাঁচামাল হলো 1 অ্যামোনিয়া। আচ্ছা, এটা কি অ্যামোনিয়া? অভিষেক কি অ্যামোনিয়া বলেছিল না কার্বন ডাইঅক্সাইডেরই বলেছিল? অ্যামোনিয়া। 2 হলো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পাশে লিখতে হবে ফ্রম ন্যাচারাল গ্যাস। অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের পাশে লিখতে হবে ফ্রম ন্যাচারাল গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাস থেকে। আমরা প্রাকৃতিক গ্যাসকে সরাসরি কাঁচামাল হিসেবে বলবো না, আমাদের কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি ন্যাচারাল গ্যাস থেকে। তবে ন্যাচারাল গ্যাস শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড না, ন্যাচারাল গ্যাস হাইড্রোজেনও সাপ্লাই করে। এখন অ্যামোনিয়ার জন্য দরকার কিন্তু আমার নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে অ্যামোনিয়ার জন্য যে নাইট্রোজেন নাইট্রোজেন আমরা পাবো বাতাস থেকে, হাইড্রোজেন পাবো প্রাকৃতিক গ্যাস থেকে। তাহলে এই ইউরিয়া শিল্প উৎপাদনে ন্যাচারাল গ্যাসের রোলটা অনেক বেশি। আমরা তোমার গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে ন্যাচারাল গ্যাস ইউরিয়া পারপাসে
কত পার্সেন্ট ইউজ হয়েছিল? প্রায় 10 না 12%, 10%, 10% ন্যাচারাল গ্যাস ইউজড ইন ইউরিয়া ইন্ডাস্ট্রি। আচ্ছা লাগবে না, এখন জুমের পরে ক্লাস করতেছো করোটা আজমাইন, ক্লাস যেভাবে করতেছো চালা যাও। আচ্ছা তাহলে আমাদের প্রথম হলো কাঁচামাল হলো অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড, এরপর কিন্তু আমরা চলে যাব উৎপাদন, এরপর আমরা যাব শিল্প উৎপাদন। উৎপাদনের মধ্যে আমরা এই যে ন্যাচারাল গ্যাস থেকে প্রথমে আমরা লিখবো হলো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন অথবা হাইড্রোজেন উৎপাদন, যে কোনো একটা লিখলেই হবে। তা সেখানে ডাইরেক্ট আমরা বিক্রিয়াটা লিখব, প্রাকৃতিক গ্যাস স্টিমের সাথে বিক্রিয়া করা হয়। প্রাকৃতিক গ্যাসের সাথে স্টিমের বিক্রিয়ায় এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, তুই বুঝতেই পারতেছো কার্বন ডাইঅক্সাইডের জন্য 2টা অক্সিজেন দরকার, হাইড্রোজেন এখানে কয়টা হয়েছে? 4 মলিকুল অফ হাইড্রোজেন উৎপন্ন হয়। প্রথমে হলো কার্বন ডাইঅক্সাইড উৎপাদন, প্রাকৃতিক গ্যাসের সাথে স্টিমের বিক্রিয়া করানো হয়, উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। এরপর হলো নাইট্রোজেন পৃথককরণ, N2 পৃথককরণ। N2 পৃথককরণ করবো আমরা বায়ু থেকে। বায়ুর মধ্যে আছে নাইট্রোজেন ও অক্সিজেন, এটাকে আমরা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করব, এখান থেকে আমরা পেয়ে যাব নাইট্রোজেন গ্যাস। বায়ুকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে এখান থেকে পাবো আমরা নাইট্রোজেন গ্যাস। স্টিম কি, কে প্রশ্নটা করেছিলাম দেখিনি অবশ্য, স্টিমের প্রশ্নটা কে করেছিল আমি দেখতে পারি, তবে অ্যান্সারটা শুনে নাও। আলভি তুমি কি লিখছো? আচ্ছা স্টিমটা হলো নর্মাল পানি, এটা হলো পানি, এটা হলো জলীয় বাষ্প, আর এটা হলো স্টিম। এটা পানি, এটা জলীয় বাষ্প, এটা স্টিম। এটা হলো রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াসে, এটা হলো 100 ডিগ্রি সেলসিয়াসে, এটা হলো মোর দ্যান 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই ডিফারেন্স হচ্ছে এইটা। নর্মাল সাধারণ তাপমাত্রা যেটা থাকে সেটাকে আমরা বলি আমরা পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ফুটাই তখন সেটা জলীয় বাষ্প। ঠিক এইটাকে যখন আমরা উচ্চ তাপমাত্রায় একটা কম কম কি বলবো যে অবস্থায়, ক্লোজ অবস্থায় যখন পানিকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন এখান থেকে স্টিম, বাষ্পটা প্রচুর তাপ, ওই বাষ্পের মধ্যে প্রচুর তাপ থাকে। ওকে, তাহলে এইটাই হলো উচ্চ তাপমাত্রায় পানিকে বাষ্পীভূত করা হলো স্টিম, এই তাপমাত্রা বিক্রিয়াটা করানো হয়। তাহলে এখান থেকে আমরা নাইট্রোজেন আলাদা করে ফেললাম। নাও অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদনের শর্ত তো খুব ভালো করে তোমাদের জানা আছে। নাইট্রোজেন হাইড্রোজেন 1:3 অনুপাত, এখানে অবশ্যই সব শর্তগুলো লিখে দিবে। এখানে ডেল্টা এস মানটা দিলে ভালো হয়, -92.4 কিলোজুল। আর এখানে কন্ডিশন হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 থেকে 250 ATM প্রেসার, আয়রন প্রভাবক, মোলিবডেনাম প্রভাবক সহায়ক। এই কন্ডিশনগুলো অবশ্যই দিয়ে দেবে। মানে ইউরিয়া উৎপাদন মানে হলো অ্যামোনিয়া উৎপাদন, যেখানে ইউরিয়া উৎপাদন সেখানে অ্যামোনিয়া উৎপাদন।
হয়েছে? তাহলে এরপরে আসবে দেখো এই অ্যামোনিয়া প্রথম ধাপে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, হাইড্রোজেন উৎপন্ন হলো, এগুলো কিন্তু সিস্টেম, ইন্ডাস্ট্রিটার সেট আপটা এভাবেই হয় যে প্রথমে মিথেনকে, প্রাকৃতিক গ্যাসকে এক লাইন থেকে আসতেছে, অপর লাইনে স্টিম আসতেছে প্রচুর তাপে, ওইখান থেকে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড একটা পাইপ দিয়ে একদিকে চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড একটা পাইপ দিয়ে একদিকে চলে যায়, একদম লাস্ট পর্যায়ে চলে যাচ্ছে। আর হাইড্রোজেন অন্য একটা পাইপ দিয়ে এখানে একটা চেম্বারে চলে আসছে, ওই চেম্বারে অন্য একটা পাইপ দিয়ে নাইট্রোজেন আসতেছে, ওই চেম্বারের মধ্যে কন্ডিশন দিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। উৎপন্ন অ্যামোনিয়াকে আরেকটা চেম্বারে, থার্ড চেম্বারে নিয়ে যাওয়া হয়, ওই চেম্বারে প্রথম ধাপে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ওই চেম্বারে প্রবেশ করে। বুঝতে পেরেছ? মানে সেট আপটা এভাবেই করা হয়। তাহলে লাস্ট স্টেপে কি আসবে, আমি একটু উপরে লিখি, কারণ নিচে তোমরা দেখতে পাচ্ছ না, তো উপরে লিখি। কাঁচামাল আর কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উৎপাদনটা মুছে ফেলি। তাহলে এরপরে কি আসবে, উৎপন্ন অ্যামোনিয়া, এখন কিন্তু ইউরিয়া উৎপাদন। আমরা এই ধাপে চলে যাচ্ছি, ইউরিয়া উৎপাদন। যদিও পুরোটাই ইউরিয়া উৎপাদন, কিন্তু এর আগে ধাপে ধাপে আমরা নাইট্রোজেন উৎপন্ন করেছি, হাইড্রোজেন উৎপন্ন করেছি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছি, অ্যামোনিয়া উৎপন্ন করেছি, ফাইনালি এখন ইউরিয়া উৎপন্ন যাচ্ছে। এই উৎপন্ন অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এরা বিক্রিয়া করে। এখানে একটা শর্ত আছে, এখানে এই শর্তটা কিন্তু এক এক বই এক এক রকম লিখছে, আমি জানি না কিভাবে তারা করেছে, তারা কি আসলে করে দেখছে। কারণ অ্যাকচুয়ালি হয় কি, ওয়ার্ল্ডের এক এক দেশে এই ইউরিয়া উৎপাদনের জন্য তারা এক একটা শর্ত অ্যাপ্লাই করে। হয়তো খুব কেউ হাই প্রেশার দিয়ে করে, কেউ হাই টেম্পারেচার দিয়ে করে, কেউ লো টেম্পারেচার হাই প্রেশার এভাবে করে। এখন আমাদের দেশের লেখকরা তো নিজস্ব কিছু নাই, তো আমাদের দেশের লেখকরা তো ইন্ডাস্ট্রি নিজেরা তৈরি করে না, সেট আপ করে না, তারা নেটে দেখছে হয়তো ওয়ার্ল্ডের এই দেশে দেখছে এই এই ধাপে কন্ডিশনটা এইটা, সে ওইটাকে বইয়ে পেস্ট করে দিছে। আবার কেউ দেখছে অন্য অন্য দেশে এই কন্ডিশনে হয়, হয়তো জার্মানি একটা কন্ডিশনে হচ্ছে, আমেরিকাতে আরেকটা কন্ডিশনে হচ্ছে, আবার জাপানে আরেকটা কন্ডিশনে হচ্ছে। কারণ যে যেখান থেকে ইউরিয়া তৈরি করতেছে তাদের ওই কন্ডিশনগুলোকে তো তারা অ্যাপ্লাই করতেছে, তাই না? ওই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে তারা, আমাদের লেখকরা কিন্তু দেখবে এক এক বইয়ে এক এক রকম কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। তারা নিজেরা কখনো ইন্ডাস্ট্রি তৈরি করে নাই, তারা নেট থেকে কালেকশন করে ওইটা, আবার নেটের কালেকশনটা এক এক দেশের জন্য এক এক রকম কন্ডিশনে তারা করতেছে। দ্যাটস ওয়াই এইখানে তোমাদের কন্ডিশনগুলো একটা বই ফলো করলেই হলো। কারণ আমাদের সমস্যা হচ্ছে আমরা সব বইগুলো আমাদের মাথায় রাখতে হয়, আমরা যদি একটা কন্ডিশন মনে রাখি তাহলে স্টুডেন্টরা যখন এটা লিখবে তখন আমরা ডাইরেক্ট কেটে দিব, তো ওটা তো হইতেই পারে না, বুঝছো? এই জন্য টিচারদের এই জায়গাগুলো সব বই দেখে মোটামুটি নলেজে রাখতে হয়। আর এইখানের প্রবলেম একটু হয়, অনেক টিচাররা যদি এইটা মাথায় না রাখে, তোমরা বোর্ডে আসলো তখন হয়তো কিছু কিছু টিচাররা মানে তাদের অজান্তে কেটেও দিতে পারে, এরকম একটা প্রবলেম হচ্ছে। কিন্তু সেটা প্রবলেম হচ্ছে না, বোর্ড পরীক্ষা হচ্ছে না। কারণ বোর্ড পরীক্ষা না হওয়ার কারণ হলো, বোর্ড পরীক্ষা এইসব যখন অ্যান্সারগুলো খাতায় দেওয়া হয় অ্যান্সার স্ক্রিপ্ট দেখার জন্য, তখন তারা কন্ডিশনগুলো বলে দেয়, এই কন্ডিশন, যে বই সব বইয়ের কন্ডিশনগুলো করে উল্লেখ করে তারা বলে দেয়, এই কন্ডিশন বা এই কন্ডিশন বা এই কন্ডিশন, যে কোনো কন্ডিশন লিখলেই তারা মার্কস দিতে হবে, মার্কস দিতে বাধ্য থাকবে। কিন্তু কলেজে পরীক্ষাগুলো এই ঝামেলাগুলো হয়। এনিওয়ে, এখানে টেম্পারেচার তোমরা দেখবা যে 175 থেকে 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস, কোনো বই লেখছে মনে হয় কোনো বই 120 ডিগ্রি সেলসিয়াস লিখছে, আবার কোনো বই প্রেশার লিখছে 130, কোনো বই প্রেশার লিখছে 375, কোনো বই প্রেশার লিখছে 130, কোনো বই প্রেশার লিখছে 375। সো এটা বুক টু বুক ভেরি করতেছে। 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর প্রেশার দাও 130 ATM। কোনো বই দিয়েছে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 375 ATM প্রেশার। উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, NH2COONH4, এটার নাম অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। আর এই অ্যামোনিয়াম কার্বামেটকে আবার উত্তপ্ত করলে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে ইউরিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করবে, এখান থেকে এক অণু পানি চলে যায়, উৎপন্ন হয় NH2CONH2 প্লাস পানি। দিস ইজ ইউরিয়া।
এখানে মাইনাস ওয়াটার না দিলেও হবে, কারণ ডান পাশে তো আমরা ওয়াটার দেখিয়েছি। আলবি বলো। স্বাভাবিক, কারণ তারা লাভবান উপায় করার জন্য তাদের কন্ডিশন চেঞ্জ করবেই। এখন আমরা ওই কন্ডিশন দেখে যদি আমরা আমাদের দেশে করতে চাই সেটা তো হবে না, বুঝতে পারছো? আমাদের দেশে কন্ডিশনগুলো দেওয়া উচিত। আমাদের যেমন ইউরিয়া শিল্প অনেক আছে বাংলাদেশে, বাংলাদেশে ইউরিয়া ফ্যাক্টরি বেশ কয়েকটা আছে, বুঝতে পেরেছো? ওই ফ্যাক্টরিগুলোতে কোন কন্ডিশন অ্যাপ্লাই করা হয় সেইটা জেনে আমাদের বই দেওয়া উচিত ছিল। সেইটা জেনে যদি আমাদের বই দিত তাহলে দেখতো সব বই কিন্তু একই কন্ডিশন আসতো, বুঝতে পারছো? কিন্তু আমাদের দেশের টিচাররা এইসব জিনিস না দেখে তারা নেট ঘাটে বেশি, বাস্তবতা দেশের যেটা হয় ওইটাকে না দেখে নেটের দিকে বেশি ঝুঁকে পড়ে বই স্টুডেন্টদেরকে গুটির মতো চালাচ্ছে, তুমি সব মুখস্থ করো সব বই দেখে দেখে। তোমরা বই দেখো, বই খুললে দেখতে পাবা যে ডিফারেন্সটা কত বেশি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? পারবে তো ইউরিয়া? এখন আসো ইউরিয়া দূষণ। নেক্সট আসো ইউরিয়া দূষণ, বুঝতে ফেললাম এটা। ইউরিয়া শিল্প উৎপাদন এইটুকুই। নিচে একটা ফ্লো চার্ট আছে, দেখে নিও। আমি ফ্লো চার্টটা এখন দিচ্ছি না, কারণ ফ্লো চার্ট দিয়ে সময় নষ্ট করা দরকার। বই আমাদের শিটে ফ্লো চার্টটা দেয়নি, এটা কবিরের বইয়ের ছোট্ট একটা ফ্লো চার্ট দেওয়া আছে, কোনটা পর কোনটা কোন ধাপে কোনটা আসছে। আচ্ছা, এবার আসো ইউরিয়া দূষণ। আচ্ছা, ইউরিয়া দূষণের প্রধান কারণটা তোমরা অলরেডি বুঝতেছো, যে ইউরিয়া শিল্পে ন্যাচারাল গ্যাস ইউজ হচ্ছে। খেয়াল করো কিন্তু এটাকে স্টিমের সাথে হিট করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করা হচ্ছে। এখন এই কার্বন ডাইঅক্সাইড তো আমরা ইউজ করতেছি, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনো না কোনোভাবে এই কার্বন ডাইঅক্সাইডের লিকেজ হয়ে সে কিন্তু এনভায়রনমেন্টে যাচ্ছে। 100%, হয়তো আমরা 95 থেকে 98% কার্বন ডাইঅক্সাইডকে আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু ওই 5 থেকে 2% কার্বন ডাইঅক্সাইড কিন্তু এটা এনভায়রনমেন্টে চলে যাচ্ছে কোনো না কোনোভাবে। তাহলে স্বাভাবিক কারণে এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা হলো, এই ন্যাচারাল গ্যাসটাকে যখন আমরা পোড়াচ্ছি, এই ন্যাচারাল গ্যাসটাকে যখন আমরা স্টিমের সাথে রিয়াকশান করাচ্ছি, তখন ওই স্টিমের সাথে রিয়াকশান করাতে গিয়ে আমার কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হয়ে যাচ্ছে, সেটাও এনভায়রনমেন্ট পলিউটেড করে। থার্ড কথা হলো অ্যামোনিয়া, আরেকটা গ্যাস যেটা হলো ক্ষারীয়। চিন্তা করো, কিন্তু অ্যামোনিয়া একটা গ্যাস ক্ষারীয়। তোমরা প্রায় শুনে থাকবে, পেপারে আসছে বেশ কয়েকবার, যে চিটাগাঙে ইউরিয়া ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। অ্যামোনিয়ার সিলিন্ডার বিস্ফোরণ প্রায় পেপারে দেখবা, ইউরিয়া ইন্ডাস্ট্রিগুলোতে অ্যামোনিয়া সিলিন্ডার বা অ্যামোনিয়ার গ্যাসের বিস্ফোরণ হয়। তো এই অ্যামোনিয়া থেকে যদি অ্যামোনিয়াটা কোনোভাবে ক্ষারীয় বের হয়ে যায়, তো স্বাভাবিক কারণে অ্যামোনিয়া যদি পানিতে আসে, তা পানির পিএইচ কী হবে? পানির পিএইচ হবে গ্রেটার দ্যান 7 হয়ে যাবে। গ্রেটার দ্যান 7 যখন হবে তখন পানি পিএইচ বেড়ে যাবে, দ্যাট মিনস ওই পানিতে আর মাছ বাঁচবে না। যদি এটা মাটিতে যায়, মাটির পিএইচ কমে যাবে, মাটির পিএইচ গ্রেটার দ্যান 7 হয়ে যাবে। তার পিএইচ গ্রেটার দ্যান 7 তো হবেই, কিন্তু পিএইচে তো একটা নির্দিষ্ট ভ্যালু না থাকলে ওই পানিতে মাছও বাঁচে না, ওই পানিতে ফসলও ভালো হয় না মাটিতে। তা সেক্ষেত্রে অ্যামোনিয়া যদি কোনো কারণে মাটিতে বা পানিতে চলে আসে, তো সেক্ষেত্রে কী হয়? মাটির উর্বরতা, পানির পিএইচ কমে যায়। পানির পিএইচ কমে যাওয়া মানে পানিতে বিওডি, সিওডি ইত্যাদি প্রবলেম ক্রিয়েট হয়। থার্ড পয়েন্ট যেটা, যে পয়েন্ট অ্যাকচুয়ালি বলতে গিয়ে ওই হয়ে গেছিলাম, অ্যামোনিয়াকে, এই প্রাকৃতিক গ্যাসকে যখন উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়, তখন এইখান থেকে প্রাকৃতিক গ্যাস অথবা তুমি কয়লা দিয়ে যদি এটাকে পোড়াও, এটাকে তো তাপ দিতে হবে ওই হিট করার জন্য, তখন কিন্তু কিছু পরিমাণ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অন্য গ্যাস এগুলো উৎপন্ন হয়, এগুলো কিন্তু পরিবেশকে দূষিত করে। ফোর্থ পয়েন্ট বলতে পারো, অ্যামোনিয়া উৎপন্ন করার সময় অ্যামোনিয়া শিল্পে কিন্তু আমরা আয়রন ইউজ করতেছি অ্যাজ এ ক্যাটালিস্ট, আমরা মলিবডেনাম ইউজ করতেছি অ্যাজ এ ক্যাটালিস্ট প্রমোটার। এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করার কারণে এগুলো থেকেও পলিউশনটা হচ্ছে, এগুলো থেকে পানি পলিউটেড হচ্ছে, তারপরে এনভায়রনমেন্ট এয়ার পলিউটেড হচ্ছে,
মাটি পলিউটেড হচ্ছে, এগুলো তুমি পয়েন্ট আকারে লিখে দিবে। বুঝতে পারছো? 3টা ভাগ করে লিখবে যে ইউরিয়া শিল্পের পলিউশনটা পানি দূষণ, মাটি দূষণ এবং বায়ু দূষণ, 3টা আলাদা পয়েন্ট করে এখানে লিখে দিবে। ওকে, নাও গ্লাস। ইউরিয়া এটুকুই পড়। ইউরিয়ার মধ্যে মেইনলি 2টেই পার্ট ছিল এবং আসছেও বেশি, ইউরিয়া সবচেয়ে বেশি আসছে যাবৎ বোর্ড পরীক্ষায়, কারণ এটা একটা সহজ প্রশ্ন, ছেলেমেয়েদের পাস করাবার জন্য একটা সহজ প্রশ্ন কমন থাকে ইউরিয়া এরকম। যেমন ফার্স্ট পার্টে 5th চ্যাপ্টারে ভিনেগার একটা কমন প্রশ্ন থাকে, খুব বেশি আসছে। ভিনেগার শিল্প উৎপাদন, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল বা গুরুত্ব ইত্যাদি, এরকম এখান থেকে 5th চ্যাপ্টার থেকে ইউরিয়াটা বেশি আসছে। নাও গ্লাস, গ্লাস ইন্ডাস্ট্রি। বলো হোয়াট ইজ দ্য র মেটেরিয়ালস অফ গ্লাস। আগে বলো কাজ কি, কে বলতে পারবা কাজ কি? কাজ কি প্রশ্ন আসে নাই, কখনো আসে না, বাট আমি প্রশ্ন করছি কাজ কি বলো। আচ্ছা, বোর্ডে লেখা, তোমার তো লিখে পাঠানো যাবে না, শুধু শুনে নাও। কাজ হলো কি যে ক্যালসিয়াম ও সোডিয়ামের সিলিকেট যৌগগুলোকে অ্যাকচুয়ালি কাজ বলা হয়। ক্যালসিয়াম, না না, তোমরা সিলিকন, সিলিকন ডাইঅক্সাইড অনেক কিছু লিখছো। আয়মান, আয়মান এসআই কেন লিখছো আয়মান? আয়মান তুমি শুধু এসআই দ্বারা কি বুঝাচ্ছ? কাজ কি সিলিকন ডাইঅক্সাইড? নো, সিলিকন ডাইঅক্সাইড তো বালি, বালি, silicon dioxide of Bali, and this is the main raw materials of glass is sand. The main raw materials of glass is sand. মনে থাকবে, কাচের প্রধান কাঁচামালই হলো বালি। তার মানে বুঝতেছো বালি থেকে আমরা যত কাঁচের জিনিসপত্র ইউজ করছি সব বালি থেকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, কাচের ডেফিনেশন আমরা এভাবে বলতে পারি যে ক্যালসিয়াম ও সোডিয়ামের সিলিকেট যৌগ, ক্যালসিয়াম ও সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যৌগকে কাজ বলে। সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যৌগকে কাজ বলে, যা সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যৌগকে কাজ বলে, যা স্বচ্ছ এবং ও ভঙ্গুর কঠিন পদার্থ, যা স্বচ্ছ একটু কারেকশন করে এভাবে লিখতে পারি আমরা, সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যৌগ যা স্বচ্ছ এবং ভঙ্গুর প্রকৃতির হয় তাকে কাজ বলে। স্বচ্ছ ও ভঙ্গুর, ভঙ্গুর বলতে এখানে বুঝেছি এই কারণে যে টাক লাগলেই ভেঙে যেতে পারে এরকম, মানে যেমন স্টিলের একটা জিনিসকে যতই বাইরাও ভাঙবে না, কিন্তু কাচকে বাড়ি দেওয়ার আগেও সে ভেঙে যেতে পারে, এই জন্য কথা বলছে ভঙ্গুর জাতীয় পদার্থ। স্বচ্ছ এবং ভঙ্গুর জাতীয় পদার্থকে কাজ বলে। সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যা স্বচ্ছ, সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট এবং যা স্বচ্ছ এবং ভঙ্গুর জাতীয় পদার্থকে কাজ বলে। সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট জাতীয় পদার্থ, সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেট যা স্বচ্ছ এবং ভঙ্গুর জাতীয় পদার্থ, একে কাজ বলে। আসো কাঁচামাল, প্রথমে আসো কাচের কাঁচামাল। এক, বালি। 2, সোডা অ্যাশ। সোডা লিখলেও হয় বা সোডা অ্যাশ।
সোডিয়াম কার্বনেট। 3 বলতো কি হবে? চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। আর 4, এটা আরেকটা প্রধান উপাদান বলি, কিউলেট। কিউলেট বা কিলেট, এটা পরীক্ষা আসছে। এক কথা হচ্ছে ভঙ্গুর কাজ। ভঙ্গুর কাজ, ভাঙা কাজ, বুঝতে পারছো? ভঙ্গুর কাজ লিখবো না ভাঙা কাজ লিখবো? ভাঙা কাজ। এই 4টা হলো কাচের প্রধান উপাদান। স্বচ্ছ বলছিলাম, অভিষেক বলছিলাম ভঙ্গুর, স্বচ্ছ এবং ভঙ্গুর জাতীয় পদার্থ। এনিওয়ে হয়েছে। এবার আসো কাচের শিল্প উৎপাদন। কাচের শিল্প উৎপাদনের মেইন হলো এই যে বালি। তবে এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, সল্ট কেক। এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, সল্ট কেক। সল্ট কেক বলতে সোডিয়াম সালফেট। সল্ট কেক হলো সোডিয়াম সালফেট। এটাকে, তবে এটার পরিমাণ খুব কম থাকার কারণে এটাকে প্রধান কাঁচামালের মধ্যে লেখা হয় না, বুঝতে পারছো? এগুলো কিন্তু পরীক্ষায় আমরা এই শিল্পগুলো যখন পড়বা তখন কাঁচামালগুলোকে খুব ভালো করে একদম আলাদা করে মনে রাখতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কাঁচামালগুলো দিয়ে উদ্দীপক করা হয়, বুঝতে পারছো? উদ্দীপক 1 কাঁচামাল এইটা, উদ্দীপক 2 কাঁচামাল এইটা। তোমাকে কাঁচামাল থেকে ঠিক করতে হবে যে এই কাঁচামালটা কোন শিল্প উৎপাদন করা হয়। অতএব বেশ কয়েকবার আসছে বোর্ডের পরীক্ষাগুলো, যদি দেখো বোর্ডের কোশ্চেন দেখো, দেখবা বেশ কয়েকবার এই চ্যাপ্টার থেকে উদ্দীপক যখন হয় শুধুমাত্র কাঁচামালগুলোর নাম বলা থাকে। অতএব কাঁচামাল থেকে তোমাকে শিল্প ঠিক করতে হবে। আচ্ছা, আর এই যে মিশ্রণটা সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং বালি, এর মিশ্রণকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তো 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে প্রথমে একটা তরল গ্লাস পাওয়া যায়। স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাওয়া যায় সেটা লিকুইড স্টেটে থাকে। ওই লিকুইড গ্লাসটাকে ডাইসের মধ্যে ঢেলে দেওয়া হয়। তুমি যে সাইজে যা কিছু তৈরি করতে ওইরকম ডাইস তৈরি করা আছে, ডাইসের মধ্যে ঢেলে দিয়ে খুব ধীরে ধীরে শীতল করা। এমন না ওই ডাইসটাকে যে ডাইসের মধ্যে ঢেলে দেওয়া হয় ডাইসের পাশ দিয়ে বরফ বা ঠান্ডা বায়ু প্রবাহ চালনা করা, এরকম কিছু না। একদম 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে রুম টেম্পারেচার আনতে 3-4 ঘন্টা সময় লাগে। খুব ধীরে 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 এটা ঠান্ডা হতে থাকে। আর এই যে উচিত একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজকে উত্তপ্ত করে ধীরে ধীরে শীতল করার প্রক্রিয়াকে বলা হয় অ্যানিলিং বা পাইন দেওয়া। কাচের অ্যানিলিং প্রায় পরীক্ষা আসছে, কাচের অ্যানিলিং কি বা অ্যানিলিং কেন করা হয়। ওইটা যদি করা না হয় তাহলে কাজটা হয় কি তাড়াতাড়ি ভেঙে যায়। অ্যানিলিং যত বেশি করা হবে, যত ভালোভাবে করা হবে, কাচের স্টেবিলিটি তত বাড়বে। অনেক সময় দেখছো তোমরা কাচের ভিতরে কাচের গ্লাসে গরম পানি রাখলে ফেটে যায়, কারণ ওই গ্লাসটা ভালো অ্যানিলিং হয়নি। আর যে গ্লাসগুলো ভালো অ্যানিলিং হয় সেই গ্লাসগুলো গরম পানি রাখলেও সাধারণত ভাঙে না। আর কাছে বিভিন্ন কোয়ালিটির কাচ আছে, কালার্ড গ্লাস। তারপর দেখো তুমি একটা যদি চিন্তা করো যে আমরা কাচের টেবিল, ডাইনিং টেবিলে কাচের গ্লাস ইউজ করি। আবার তোমার নর্মাল একটা শিশি বোতল, যেটা বোতলও কিন্তু কাচের বোতল হয়। আবার পানির গ্লাস কাচের হয়। তো এই সব আবার এমনও কাচের গ্লাস আছে ফ্রিজের মধ্যে দাও, ওভেনের মধ্যে দাও। তাহলে ওভেনের মধ্যে আমরা কাচের জিনিসপত্র দিচ্ছি, তাহলে ওভেনের মধ্যে টেম্পারেচার চিন্তা করে অনেক সময় 200-300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রা কিন্তু কাজটা ভেঙে যাচ্ছে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কাচের প্রিপারেশনের উপরে, কিভাবে কি পদ্ধতিতে প্রিপারেশন করতেছো এবং কোন র মেটেরিয়ালস নিয়েছো, অনুপাত আর কি, র মেটেরিয়ালসের অনুপাতটা কি। আচ্ছা, বিক্রিয়াগুলো একটু লিখে নাও। কাচ উৎপাদনের বিক্রিয়াগুলো একটু লিখে নাও। এখানে মনে রাখতে হবে যে সিলিকন ডাইঅক্সাইড যুক্ত হয়ে থাকে, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের
এই তোমরা কি শ্বাস নিয়ে কি করেছো, শ্বাস কি এরকম কিছু প্রশ্ন করেছো? দেখতেছি শ্বাস 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 নিয়ে তো একদম লিখেই করে ফেলছো, ভরপুর করে ফেলছো। শ্বাসটা হলো ডাইস, ডাইস এক হচ্ছে ডাইসের মধ্যে ঢেলে দেওয়া হয়। আচ্ছা, কি যেন বলতেছিলাম, রিয়াকশন, ফার্স্ট রিয়াকশন সোডিয়াম কার্বনেট প্লাস সিলিকন ডাইঅক্সাইড। সোডিয়ামের সাথে যে সিলিকন ডাইঅক্সাইড থাকে সেটা আমরা এক্স মলিকুল অফ সিলিকন ডাইঅক্সাইড বলি। সোডিয়ামের সাথে যে সিলিকন থাকে এটাকে আমরা এভাবে লিখি, সোডিয়াম অক্সাইড ডট এক্স সিলিকন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ফার্স্ট রিয়াকশন। যদি আমরা সোডিয়াম সালফেট নেই, সোডিয়াম সালফেট নেই, এর ভিতরে কার্বন, কিছু পরিমাণ কার্বন যোগ করা হয়, সেক্ষেত্রে উৎপন্ন হয় প্রথমে সোডিয়াম অক্সাইড, এরপর হয় কার্বন ডাইঅক্সাইড, এরপর হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এটা উৎপন্ন হয়। দেখো তো অক্সিজেন আই থিঙ্ক মিলে গেছে, অক্সিজেন মিলেছে। আর এই সোডিয়াম অক্সাইড এই এক্স মলিকুল অফ প্লাস এক্স মলিকুল অফ সিলিকন ডাইঅক্সাইডের সাথে মিলে পুনরায় সোডিয়াম অক্সাইড ডট এক্স সিলিকন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াগুলো বিভিন্ন বই ভেরি করতেছে, এক এক বই এক এক রকম বিক্রিয়া লেখছে, এক এক প্যাটার্নে বিক্রিয়া লেখছে। বিক্রিয়া ওরকমই হয়, কিন্তু লেখার ক্ষেত্রে বিক্রিয়াগুলো এক এক বই এক এক রকম ফলো করেছে। আর যদি ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয় প্লাস সিলিকন ডাইঅক্সাইড, এখানে লাগে ওয়াই মলিকুল অফ সিলিকন ডাইঅক্সাইড নিব, কারণ এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড ডট ওয়াই সিলিকন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। শুধু এখানে বোঝাতে যাচ্ছে যদি সোডিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয় এক্স মলিকুল অফ সিলিকন, এক্স মেবি 200 300 400 হতে পারে, ওয়াই মেবি 100 200 250 হতে পারে, এরকম যে সোডিয়ামের সাথে যুক্ত হবে এক্স মলিকুল অফ সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে ওয়াই মলিকুল অফ সিলিকন ডাইঅক্সাইড, আর এই মিশ্রণটাকে আমরা বলবো গ্লাস। আচ্ছা, এখানে একটু আরেকটা জিনিস একটু মনে রাখো, আলাদা লিখে রাখতে পারো, লিখছে যদি আগে দিয়েছি, যদি লিখে রাখো যে কিউলেট কি, কিউলেট ভাঙা কাজকে কিউলেট বলা হয়। কিউলেট বা কিলেট বলে, কোনো বই কিউলেট লিখছে, কোনো বই কিলেট লিখছে। দেখছো কিউলেট কি, শুধু সামনে লেখা রাখো ভাঙা কাজকে কিউলেট বা কিলেট বলে। ভাঙা গ্লাসকে কিউলেট বা কিলেট বলে, ভাঙা গ্লাস, ভাঙা কাজকে। এরপর দেখো অ্যানিলিং কি, অ্যানিলিং বা পাইন দেওয়া, অ্যানিলিং ইংরেজি শব্দ, পাইন দেওয়া বাংলা শব্দ। এই তোমরা অন্য কথা বলতেছো কোনো ছেলেরা, আমার সাথে কথা বলো। হ্যাঁ, ওইটাই ওইটাই রিসাইকেলের জন্য যেটা ইউজ করা হয় ওইটাই কিলেট, রিসাইকেল যেটা দিয়ে করা হয়। কাঁচের রিসাইকেল সবচেয়ে সহজ, ওই জন্য কাঁচের জিনিসপত্র সহজে পাওয়া যায়, অল্প দামে পাওয়া যায়, বুঝতে পারছো? কাঁচের রিসাইকেলিংটা সবচেয়ে সহজ, এই জন্যই কাঁচ কম দামেও পাওয়া যায়, আবার অনেক বেশি দামেও কাঁচ পাওয়া যায়। দেখছো অ্যানিলিং কি, কিউলেট শেষ হলে পর লেখো অ্যানিলিং, অ্যানেলিং। অ্যানেলিং কি বা পাইন দেওয়া, অ্যানেলিং বা পাইন দেওয়া কি? অ্যানেলিংটা লিখে রাখো, কাজকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করার পর, কাজকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করার পর কাজকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করার পর
ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতল করলে ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতল করার প্রক্রিয়াকে কাচের অ্যানিলিং বা পাইন দেওয়া বলে। কাচকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করার পর ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতল করার প্রক্রিয়াকে কাচকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করার পর ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতল করার প্রক্রিয়াকে কাচের পাইন দেওয়া বা অ্যানিলিং বলে। কাচের পাইন দেওয়া বা অ্যানিলিং বলে। এরপর বলো, লেখো কাচের রিসাইক্লিং। কাচের রিসাইক্লিং। তবে রিসাইক্লিং এর ডেফিনেশনটা কিন্তু বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। এখানে 3টা ডেফিনেশন বোর্ডে বেশি আসছে। একটা হচ্ছে রিসাইক্লিং, একটা ন্যানোকণা, আর একটা হচ্ছে ইটিপি। এই 3টা ডেফিনেশন বোর্ডে সবচেয়ে বেশি আসছে। রিসাইক্লিং এর ডেফিনেশন তো পারবই। রিসাইক্লিং এর ডেফিনেশনটা পারবা? রিসাইক্লিং কি? রিসাইক্লিং এর ডেফিনেশনটা লিখে রাখো। রিসাইক্লিং এর ডেফিনেশনটা লিখে রাখো। যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়া পুরাতন এবং অব্যবহৃত পদার্থ যে প্রক্রিয়ায় পুরাতন এবং অব্যবহৃত পদার্থ যে প্রক্রিয়ায় পুরাতন এবং অব্যবহৃত পদার্থ পুরাতন এবং অব্যবহৃত পদার্থ থেকে পূর্ণ পদার্থ থেকে যে প্রক্রিয়ায় পুরাতন এবং অব্যবহৃত পদার্থ থেকে নতুন এবং ব্যবহারযোগ্য এক মিনিট যে প্রক্রিয়া পুরাতন এবং অব্যবহৃত পদার্থ থেকে নতুন এবং ব্যবহারযোগ্য পদার্থ তৈরি করা হয়। নতুন এবং ব্যবহারযোগ্য পদার্থ তৈরি করা হয়। নতুন এবং ব্যবহারযোগ্য পদার্থ তৈরি করা হয়।
নতুন এবং ব্যবহারযোগ্য পদার্থ তৈরি করা হয় তাকে রিসাইক্লিং বলে। ওকে, কাছের রিসাইক্লিংটা লিখে রাখো, শুধু হেডলাইন দিয়ে রাখো, আর দুইটা কথা লিখতে পারো, জাস্ট তোমরা বুঝতেই পারতেছো। কাছের রিসাইক্লিংয়ের মেইন কাঁচামাল হলো কিউলেট বা কিলেট, কোনো বই কালেটও লেখছে, এর উচ্চারণটা CULLET, CULLET, এটাকে কোনো বই বাংলায় কালেট বলছে, কোটায় কিউলেট বলছে, কেউ কেউ কিলেট বলছে, এরকম আর কি। কিউলেট, কালেট, কিলেট এরকম এক একটা শব্দ বাংলায় বলেছে, বাট উচ্চারণটা CULLET। ওকে, এখন দেখো এই কাজকে বা কিউলেটকে কালেকশন করে, প্রথমে ভাঙা কাজকে, যে তোমরা দেখছো যে এক শ্রেণীর মানুষ ভাঙা কাজ কালেকশন করে, ওরা কিন্তু আবার ওইগুলো কালেকশন করে ইন্ডাস্ট্রিতে বিক্রি করে। তো ওই ভাঙা কাজগুলোকে ইন্ডাস্ট্রি নিয়ে প্রথমে ওটাকে ধোয়ে, হাতে তো ধোয় না, মেশিনের মাধ্যমে পরিষ্কার করে, যত ময়লা আবর্জনা কাগজ যা কিছু সব পরিষ্কার করে ওগুলোকে প্রথমে ভাগ করে, যেমন রঙিন কাজকে একদিকে নিয়ে যায়, তারপরে সাদা কাজকে একদিকে নিয়ে যায়, এরকম ভাগ করে ফেলে। ভাগ করার পরে ওটার ভিতরে হিট করে, দুইটা আলাদা আলাদাভাবে প্রায় 1400°C তাপমাত্রায় হিট করে, এবং হিট করার সময় কিছু রঞ্জক পদার্থ ব্যবহার করে, ওই যে কালারটাকে ডিসকালার করার জন্য। যদি রঙিন কাজ থাকে, রঙিন কাজের জন্য কিছু রঞ্জক পদার্থ ব্যবহার করা, যার ফলে রঞ্জক মানে বিরঞ্জক পদার্থ, এক কথায় বিরঞ্জক পদার্থ ব্যবহার করে রংটা চলে যায়, তখন আবার সাদা কাজ তৈরি হয়। এরপর সাদা কাজের প্রতি প্রয়োজন অনুসারে আবার রং মিশানো হয়, অথবা ওই সাদা কাজ থেকে ডাইজে ঢেলে দিয়ে বিভিন্ন আকৃতি শেপের গ্লাস, নতুন গ্লাস তৈরি করা হয়। মানে এটা খুব ইজি প্রসেস, কিন্তু টেম্পারেচার খুব বেশি উঠাবার জন্য এখানে ইনস্ট্রুমেন্টগুলো একটু কস্টলি। ওকে, রিসাইক্লিংটা পড়ে নিও বই থেকে, এখানে একটা শখ আছে, ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা দেখে নিও। আমরা আজকে আর আগাবো না, আমরা গ্লাস এটা শেষ করে আমরা আগামী ক্লাসে চেষ্টা করবো সিমেন্ট, সিরামিক, গ্লাস, সিমেন্ট, সিরামিক, কাগজ, এই তিনটার মধ্যে করার। এরপরে আর যেটুকু আছে ওটা একটা ক্লাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আজকে রাখো এই পর্যন্ত। তোমরা শীটটা, এই চ্যাপ্টারের শীটটা আমার সাথে ফোন করে একসময় নিয়ে যেও। কেউ নিয়েছে, তোমরা ফোন করে, যারা রেগুলার স্টুডেন্ট, ইরেগুলার যারা আছে তাদেরকে শীট দেবো না, যারা শুধু আমার রেগুলার স্টুডেন্ট তারাই শুধু শীট নেবে আমার কাছ থেকে।